যে দেখেছি যে কি কোটা আন্দোলন, কি বুদ্ধি আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে, নারীদের কোটা বাতিল করতে হবে, অমক সমক, সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল, কিন্তু ফলাফলটা কি? পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায় তখন দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর পায়নি। এটা হলো বাস্তবতা। মেয়েরা সমাজের অর্ধেক পিছনে পড়ে থাকলে সেই সমাজ কখনো উঠে দাঁড়াতে পারে না, সেই দেশের উন্নতি হতে পারে না। মেয়েরা সমাজের অর্ধেক পিছনে পড়ে থাকলে সেই সমাজ কখনো উঠে দাঁড়াতে পারে না, সেই দেশের উন্নতি হতে পারে না। এ কথাটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই বলতেন। একটা ছেলে কিন্তু বলে নাই যে মুক্তিযোদ্ধাদেরকে তারা অসম্মান করছে বা মুক্তিযোদ্ধা কোটা চায় না, এই সেই অনেক কথা বলা হয়েছে না, যেগুলো ওনারা বলতেছে। আমি তো আর হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আজকে যেই মন্তব্য করেছেন, এই মন্তব্য তিনি ডিরেক্টলি বলে দিয়েছেন যে কোটা, আমরা যে আন্দোলনটা করছি, শিক্ষার্থীরা যে আন্দোলনটা করছে, এটা নাকি অযৌক্তিক। কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না। কোটা আন্দোলন, এই কোটা আন্দোলন নিয়ে গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের যে শিক্ষার্থীরা আছে বা ছাত্রছাত্রীরা আছে তারা কিন্তু ব্যাপক পরিমাণ আন্দোলন করতেছে। কেন আন্দোলন করতেছে সেটা সবাই কম বেশি জানেন, কিন্তু এই যে কোটা আন্দোলন যে ছাত্রছাত্রীরা করতেছে এর পুরো বিপক্ষে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলেন আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে প্রথমে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে তার একটা বক্তব্য শোনাই, তিনি কেন এই কোটা আন্দোলনের বিরোধিতা করেন। পুরো ভিডিওটি দেখেন, তারপর কিছু কথা বলছি। কি বুদ্ধি আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য যে কোটা সেটা বাতিল করতে হবে, নারীদের কোটা বাতিল করতে হবে, অমক সমক, সেটা কিন্তু একবার বাতিল করা হয়েছিল, কিন্তু ফলাফলটা কি? পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার হিসাব যদি দেখা যায় তখন দেখা যাবে যে আগে যেখানে কোটা থাকতে মেয়েরা যে পরিমাণ সুযোগ পেত সেই পরিমাণ সুযোগ কিন্তু এই কয়েক বছরে আর পায়নি। এটা হলো বাস্তবতা। এমনকি অনেক জেলা, প্রত্যন্ত অঞ্চল, সে অঞ্চলের মানুষগুলি কিন্তু বঞ্চিত থেকে গেছে, তারাও চাকরি পাচ্ছে না। হাইকোর্ট ইতিমধ্যে, এবং এইরকম বঞ্চিত হওয়ার কারণেই কেউ মামলা করে, হাইকোর্ট একটা রায় দেয়। হাইকোর্টের রায় আমরা সবসময় সেটাই মেনে নিই, কিন্তু আমরা দেখলাম যে এখন কোটা বিরোধী আন্দোলন আবার গড়ে তোলার চেষ্টা, ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে এখন কোটা বিরোধী আন্দোলন করে, সেখানে মেয়েরাও করে। এখানে আমার একটা প্রশ্ন আছে, যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাশ করেছিল, মেয়েরা বেশি পাশ করে বেশি চাকরি পেয়েছে কিনা, সেটা আগে তারা প্রমাণ করুক। আর হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা, এটা তো সাবজুডিস। কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। সার্বজনীন পেনশন স্কিম আমরা দিয়েছি, এটা সকলের জন্য। এটা আমাদের নির্বাচনী ইস্তাহারে ছিল, 2008-এর নির্বাচনী ইস্তাহারে আমরা করতে পেরেছি। শুধুমাত্র সরকারি চাকরিজীবী তারাই পেনশন পায়, আর বাকিরা বঞ্চিত থাকে। কাজে কেউ যাতে বঞ্চিত না থাকে সেই জন্য কিন্তু বিভিন্ন স্তর ভেদে আমাদের এই সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা আছে। আমি মনে করি আমাদের যুব মহিলা লীগের যারা মেয়েরা প্রত্যেকে কিন্তু নিজেরা এই সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পারে নিজেদের একটা ভবিষ্যতে, যখন মানুষ বয়স্ক হয়ে। চাকরি নিয়ে হতাশার মধ্যে পড়ে আছেন বাংলাদেশের বেকার যুবকরা, আর সেখানে প্রধানমন্ত্রীর উপরেই সবার আস্থা রয়েছে। আজ প্রধানমন্ত্রী কোটা আন্দোলনের বিরুদ্ধে কথা বললেন, যেটার জন্য হাজার নেটিজন ছাত্ররা ভেঙে পড়ছে রাস্তার মধ্যে, যে আমাদের শেষ স্থল। প্রধানমন্ত্রী যদি এই কথা বলে তাহলে আমরা কোথায় যাব? সন্ধ্যা কথা বাড়াবো না, চলুন আমরা কন্টিনিউ করি। আরো কি বললেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী? যাবে বা কর্মক্ষম মতো থাকবে, তখন কিন্তু একটা নিশ্চিত একটা অর্থ প্রাপ্তির সুযোগ আছে, জীবন জীবিকা চালাবার একটা সুযোগ আছে, এবং সেটা একেবারে নিম্ন স্তরের যারা, তাদের জন্য কিন্তু আমরা বিশেষ প্রণোদনা দিয়েছি। যারা আমার একেবারে কিছুই করতে পারে না, খুব অল্প টাকা কামাই করতে পারে, তারা যদি 500 টাকা রাখে তো সরকারের পক্ষ থেকে তাদের জন্য আরো 500 টাকা দিয়ে তারাও এর জন্য একটা ভালোভাবে পেনশন পায় একটা বয়সকালে, এবং এটা কিন্তু আজীবন পাবে। কাজে আমি মনে করি আমাদের রাজনীতির সাথে যারা জড়িত তাদের সকলেরই এই সার্বজনীন পেনশন স্কিমে ঢোকা দরকার। তাহলে অন্তত একটা জীবনের একটা নিশ্চয়তা পাওয়া যাবে, অন্তত বৃদ্ধ বয়সে কারো মুখাপেক্ষি হয়ে থাকতে হবে না। ছেলের
ঘাড়ে বোঝা হবে না, মেয়ের ঘাড়ে বোঝা হবে না, নিজেরটা নিজে করে খেতে পারবে, সেই ব্যবস্থাটা করা। কারণ আমরা ক্ষমতা আসার পরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী গৃহতা বা পরিত্যক্তা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিভিন্ন আমরা ভাতা প্রবর্তন করে, এটা কিন্তু আওয়ামী লীগ প্রথম করে সরকার আসার পরে। আমরা চাই যে দেশের মানুষ অন্তত একটু ভালোভাবে বাঁচুক। আজকে যারা ভূমিহীন গৃহহীন তাদেরকে আমরা ঘর করে দিচ্ছি বিনা পয়সায়, আর সেই ঘরের মালিকানায় মেয়েদের অগ্রাধিকার। ঘর তার সঙ্গে সঙ্গে মেয়েদেরকে কিন্তু আমরা সমানভাবে ভাগ দিয়ে সেই ঘরগুলি আমরা দিচ্ছি, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে। এবং আমি প্রথমে এসে মেয়েদের কর্মক্ষেত্রে প্রাইমারি শিক্ষায় 60% নারীরা জায়গা পাবে। এই প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 60% আমরা মেয়েদের জন্য করে দিয়েছিলাম কোটা, যে এখানে সব চাকরি মেয়েরা আগে পাবে। তো সেইভাবে কিন্তু সবসময় মেয়েদেরকে একটা স্বাবলম্বী করার পদক্ষেপ আমরা নিচ্ছি। শিক্ষায় দীক্ষায় যে সুযোগ, বিনা পয়সা বই দিচ্ছি বা আমরা যে স্টাইপেন্ড দিচ্ছি তার ফলে, এবং গবেষণার জন্য টাকা দিচ্ছি, উচ্চ গবেষণায়ও সেখানে আমাদের মহিলারা কিন্তু খুব ভালো করতেছে। আমাদের নারী সমাজ অনেক ভালো, আমি দেখি যে তাদের দক্ষতার পরিচয় পাওয়া যাচ্ছে। ফ্রিল্যান্সিং এর ব্যবস্থা করে দিচ্ছে, ফ্রি, যারা নিজেরা ঘরে বসে অনেক কাজ করে আবার দেশে বিদেশে কাজ করে অর্থ উপার্জন করতে পারে, বা অনলাইনে কেনা বেচা ব্যবসা বাণিজ্যও করতে পারে, সেই সুযোগটাও আমরা করেছি। ডিজিটাল বাংলাদেশের এই সুযোগটা যেন আরো ভালোভাবে আর্থ সামাজিক উন্নয়নের জন্য যেন কাজে লাগে, সেই সুযোগটাই কিন্তু আমরা সৃষ্টি করে দিয়েছি। এখানে আমাদের নারীদের জন্য সবচেয়ে বেশি সুযোগ। চাকুরিতে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী নিয়োগের ক্ষেত্রে সব শুধু 56% কোটার মাধ্যমে নির্ধারণ করা হতো, আর শুধু 44% মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার সিস্টেম করা হয়েছে, যেখানে 30% মুক্তিযোদ্ধা কোটা, 10% নারী, 10% অনগ্রসর জেলার বাসিন্দাদের জন্য, 5% ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের জন্য, 1% প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত ছিল। 2018 সালে এটা নিয়ে একটা বড় আন্দোলন হয়। আন্দোলনে কিন্তু দাবি ছিল যে অন্য সবগুলি থাকুক, শুধু 30% মুক্তিযোদ্ধা কোটাটা যেন বাতিল করা হয়। তারা মনে করে যে মেধাবী ছাত্ররা এগিয়ে আসার সুযোগ খুব কম হচ্ছে, মেধাভিত্তিক সমাজ গঠন হচ্ছে না। একটা সভ্য সমাজ হলে মেধাভিত্তিক সমাজ হতে হবে, একটা উন্নত সমাজ যেটা সামনের দিকে অগ্রসর হয়, সেটাকে মেধাকে দাম দিতে হবে। মুক্তিযোদ্ধাদের আমরা দাম দিব, কিন্তু তাদের বংশ পরস্পরে, তাদের নাতি নাতি সবাইকে দিতে হবে। এই বিষয়টি সম্পর্কে সাধারণ ছাত্রদের মধ্যে একটা দ্বিমত আছে, তারা এই সঙ্গে একমত হতে পারছেন না। তো কিন্তু 2018 সালে এই দাবির মুখে আমাদের সরকার থেকে ঘোষণা দেওয়া হয় যে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর জন্য সবগুলি বাতিল। এটা কিন্তু দাবি ছিল না, দাবি ছিল শুধু মুক্তিযোদ্ধা বাতিল, বাকিগুলো থাকবে। এবং তৃতীয় চতুর্থ শ্রেণীতে পূর্বের নাই সকল কথা আছে। যাই হোক, এটা এইভাবেই সেটেল হয়ে গেছিল, সবাই ওইভাবে চলছে। এখন হঠাৎ করে দেখা গেল যে 2021 সালে একটা কেস হয়েছিল, যার রায় কয়েকদিন আগে কোথায় 5 জুন হয়েছে। সেখানে বলা হয়েছে যে ওই আগের কোটাটি বহাল থাকবে। এর ফলে ছাত্রদের মধ্যে আবার একটা সমস্যা সামনে আসছে, এবং তারা মনে করছে যে সরকার যদি এটা সঠিকভাবে অ্যাপিল না করে, এটা যদি বহাল হয়, তাহলে তারা এর সঙ্গে একমত হতে পারছেন না। তো আমি মনে করি যে আমার ব্যক্তিগত মত হলো, এমনিতে মেধাবীদেরকে কোন পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং শুনতে পেলেন প্রধানমন্ত্রীর বক্তব্য। শুধু প্রধানমন্ত্রী নয়, বরং ওবায়দুল কাদের আরো মোটামুটি যারা মুখ খুলেছে, শুধু ব্যারিস্টার সুমন বাদে যত এমপি মন্ত্রী আছে সবাই কিন্তু এই কোটা আন্দোলনের বিপক্ষে, একেবারে পুরো বিপক্ষে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিরকম বক্তব্য, এটার মধ্যে তো সাবলীল ভাষা, সাধারণ ভাষায় কিন্তু কথা বলেছে, কিন্তু অন্য একটা বক্তব্যের মধ্যে শুনলাম এরকম ভাবে কথা বলেছে যে কোটা আন্দোলন যারা করে তাদের অবস্থা বেহাল করে ফেলবে। কিন্তু এখন পর্যন্ত যদি জামাত ইসলাম বা ওই কি বলা হয় বিএনপি বা ইসলাম আন্দোলন বা অন্যান্য যে দল আছে সেগুলো যদি করতো, তাহলে এতক্ষণ পর্যন্ত কি করতো সেটা আমি জানি না ভাই, এটা আপনারা ভালো করে জানেন। কিন্তু এখন যেহেতু শিক্ষার্থীরা নেমেছে, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, স্কুলের ছাত্রছাত্রীরা নেমেছে, তো সেক্ষেত্রে এখন একটু তাদের একটু হলেও কষ্ট লাগতেছে, এখন পর্যন্ত কোনো কিছু করবে এরকম কিছু পারতেছে না। তারপর পুলিশ বাহিনী আছে, পুলিশ লীগ আছে, তাদেরকে প্রচুর পরিমাণ যতদূর নামানোর দরকার নামিয়ে দিয়েছে। যাই হোক ভাই, জানি না এতে কতটুকু লাভ হয় কতটুকু ক্ষতি হয়, কিন্তু প্রধানমন্ত্রী যেহেতু এটার বিপক্ষে, তো এই সমস্ত ছাত্রছাত্রীরা কিছু করতে পারবে না। কারণ হচ্ছে পারলে আর বহুত আগে কিছু করতে পারতো, যেহেতু প্রধানমন্ত্রীর বিপক্ষে, তো সেক্ষেত্রে কিছু করতে পারবে না। তো আর কোনো কথা, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন, এই অনুরোধটুকু আপনাদের কাছে করতেছি। আল্লাহ হাফেজ।
রাসেলস ভাইপার সাপ থেকে বাঁচার কোনো দোয়া আছে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে এই রাসেলস ভাইপার সাপ থেকে কিভাবে বাঁচবেন সেই দোয়া আমাদেরকে তিনি শিখিয়ে দিয়েছেন। এই বিষাক্ত রাসেলস ভাইপার সাপ থেকে আমরা কিভাবে বাঁচবো? সাপটা সবচেয়ে কম বাচ্চা দেয় হচ্ছে 20টা এবং উপরে দেয় 80টা পর্যন্ত। রাসেলস ভাইপার সাপ থেকে বাঁচার কোনো দোয়া আছে কিনা? থাকলে আমাদেরকে একটু বলে দেন। যেই ভাই এই প্রস্তুতি করেছে তাকে অসংখ্য ধন্যবাদ। বর্তমান সময় আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষের অন্তরের মধ্যে একটা ভয় কাজ করতেছে, যেই ভয়ের নাম হচ্ছে রাসেলস ভাইপার। এই রাসেলস ভাইপার এতটাই ভয়ঙ্কর যে যাকে কামড় দেয় তাকে যদি অল্প সময়ের মধ্যে ট্রিটমেন্ট করা না যায় তাহলে সেই লোকটা সাথে সাথে মারা যাবে। এর নাম হচ্ছে রাসেলস ভাইপার। বাংলাদেশের যত সাপ আছে বা পুরো পৃথিবীতে যত সাপ আছে অধিকাংশ সাপ 100-র মধ্যে 98টা সাপে কিন্তু ডিম দেয়, কিন্তু এই রাসেলস ভাইপার এতটাই ভয়ঙ্কর সাপ, এই সাপের সরাসরি বাচ্চা দেয়। সাপটা সবচেয়ে কম বাচ্চা দেয় হচ্ছে 20টা এবং উপরে দেয় 80টা পর্যন্ত। সবচেয়ে বেশি 80টা পর্যন্ত এই সাপে বাচ্চা দেয় রাসেলস ভাইপার। চিন্তা করতে পারেন তো, 80টা করে যদি এক একটা সাপে বাচ্চা দেয় তাহলে বাংলাদেশ ভরতে বেশি দিন সময় লাগবে না। এই বিষাক্ত রাসেলস ভাইপার সাপ থেকে আমরা কিভাবে বাঁচবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে এই রাসেলস ভাইপার সাপ থেকে কিভাবে বাঁচবেন সেই দোয়া আমাদেরকে তিনি শিখিয়ে দিয়েছেন। আমরা যদি নিয়মিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়ে দিয়েছেন, যেভাবে বলেছেন সেইভাবে যদি আমরা এই দোয়াগুলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়াগুলো যদি আমরা পড়তে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার মাধ্যমে, এই দোয়ার বরকতে এই রাসেলস ভাইপার সাপ থেকে অবশ্যই আমাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার একজন গ্রাম্য ব্যক্তি এসেছে। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে গতকালকে বিষাক্ত একটা বিচ্ছুতে, বিষাক্ত একটা পোকা আমাকে কামড় দিয়েছে, যার যন্ত্রণায়, যার ব্যথায় আমি সারা রাত্র ভরে কাতরিয়েছি, ব্যথায় সারা রাত আমি একটু ঘুমাতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা ট্রিটমেন্ট করে দেন, আমাকে একটা ট্রিটমেন্ট করে দেন যাতে করে আমি এ থেকে পরিত্রাণ পেতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গ্রাম্য ব্যক্তিকে বললেন, হে ভাই, তুমি যদি আমার শেখানো দোয়াটা পড়তে, আমল করতে, তাহলে তোমাকে আজকে এই বিষাক্ত পোকামাকড় তোমাকে কামড় দিতে পারতো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গ্রাম্য ব্যক্তিকে আবারও তিনি এই দোয়াটা শিখিয়ে দিলেন। এই সমস্ত মানুষের কাছে আমার মাইকের আওয়াজগুলো যাচ্ছে, তারা সকলেই এই দোয়াগুলো আয়ত্ত করবেন, মুখস্থ করবেন এবং নিয়মিত আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষাক্ত রাসেলস ভাইপার সাপ থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। এই দোয়াটা হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আপনাদের সুবিধার্থে আবার আমি বলে দিচ্ছি, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। সম্মানিত উপস্থিতি, এই যে আমি দোয়াটা বলে দিলাম, এই দোয়াটা কিভাবে আপনারা পড়বেন? এই দোয়াটা মাগরিবের নামাজের পরে কোনো কথাবার্তা বলার আগে 3 বার পড়বেন। মাগরিবের নামাজের সাথে সাথে ফরজ নামাজের পরে 3 বার আপনারা পড়বেন। এই 3 বার দোয়াটা যদি আপনি পড়েন তাহলে ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। কতক্ষণ পর্যন্ত? যদি আমরা মাগরিবে পড়ি তাহলে ফজরের আগ পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দোয়ার বরকতে হেফাজত করবেন। এবং যদি আমরা ফজর নামাজের পরে পড়ি তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। শুধু রাসেলস ভাইপার নয়, পৃথিবীতে যত ভয়ঙ্কর সাপ হোক, যত সাপ বিচ্ছু হোক, যত আক্রমণাত্মক পোকামাকড় হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পোকামাকড় থেকে আমাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ। যারা এই দোয়াটি এখান থেকে আয়ত্ত করতে পেরেছেন তাদেরকে সাধুবাদ জানাই। যারা জানেন না তারা পরবর্তীতে আমাদের কাছ থেকে জেনে নেবেন, আলেম ওলামাদের কাছ থেকে জেনে নেবেন, যারা জানেন তাদের কাছ থেকে জেনে নেবেন এবং নিয়মিত আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং আপনারা বাড়ি থেকে যারা মা বোন আছে তাদেরকে শিখিয়ে দিবেন, তারাও যেন এই দোয়াগুলোর আমল করতে পারে এবং তারাও যেন সমস্ত বিষাক্ত সাপ পোকামাকড় থেকে হেফাজত থাকতে পারে, এই জন্য সকলে তাদেরকে শিখিয়ে দিবেন। একবার এক বাপ নিজের ছেলের সাথে দেখা করতে শহরে এলো। গিয়ে দেখলো তার ছেলের সাথে একটা খুব সুন্দরী মেয়েও থাকে। রাতে 3 জন যখন একসাথে ডিনার টেবিলে বসলো, বাবা জিজ্ঞেস করলো, তোর সাথে এই মেয়েটি কে রে? ছেলে বলল, বাবা, ও আমার রুম পার্টনার, আমার সাথে থাকে। তুমি এটা নিয়ে কি ভাবছো সেটা আমি জানি, কিন্তু আমাদের দুজনের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই। আমাদের দুজনের আলাদা আলাদা কামরা, আলাদা আলাদা বেড, আমরা দুজন শুধু খুব ভালো বন্ধু। বাপ বলল, ঠিক আছে। পরের দিন বাপ নিজের গ্রামে চলে গেল। 1 সপ্তাহ পর মেয়েটি ছেলেটিকে বলল, শোনো, গত রবিবার তোমার বাবা যে প্লেটে ডিনার করেছিলেন ওই প্লেটটা খুঁজে পাচ্ছি না।
আমার সন্দেহ তোমার বাবাই এটা নিয়ে গেছেন। ছেলেটি রেগে গিয়ে বলল, শাট আপ, এসব কি কথা? তুমি কি আমার বাবাকে চোর বলছো? মেয়েটি বলল, তা না, কিন্তু তুমি একবার তোমার বাবাকে জিজ্ঞেস করেই দেখো না। জিজ্ঞেস করতে আপত্তি কিসের? ছেলেটি বলল, ওকে, আমি জিজ্ঞেস করব। পরদিন ছেলে বাপকে একটা ইমেল পাঠালো। তাতে লিখলো, আমি এটা বলছি না যে আপনি আমাদের প্লেটটা চুরি করে নিয়ে গেছেন, অথবা এটাও বলছি না যে আপনি প্লেটটা নিয়ে যাননি। মানে যদি ভুলবশত আপনি প্লেটটা নিয়ে গিয়ে থাকেন তাহলে ওটা ফেরত দিয়ে দেবেন, কারণ ওটা ওই মেয়েটির খুব পছন্দের প্লেট। ইতি আপনার ছেলে। 1 ঘন্টা পরেই বাবার জবাব এলো, আমি এটা বলছি না যে তোর রুম পার্টনার রাতে তোর সাথে ঘুমায়, আবার এটাও বলছি না যে ওই মেয়েটি রাতে তোর সাথে ঘুমায় না। তবে ওই মেয়েটি যদি পুরো সপ্তাহের মধ্যে একবারও তার নিজের রুমে নিজের বেডে শুয়ে যেত তাহলে ওর বালিশের নিচেই সে তার প্লেটটা পেয়ে যেত, কারণ প্লেটটা আমি ওখানেই লুকিয়ে রেখে এসেছিলাম। এটি তোর বাবা।